আমি এই পোড়া পাড়ায় আমার তো আর গান গাওয়ার কোনো জায়গা নেই, আর এখন আর বাইরে যাইও না, ইচ্ছে করে না। না, আমার মেয়েটা চলে গেছে। হ্যাঁ, বাইরে অনেক প্রোগ্রাম আছে, চাইলেই যেতে পারতাম। অনেক ফাংশানে ডাকও আসে, এমন না যে আসে না। কোথাও যাই না, এখন আর ভালো লাগে না। তো যাই হোক, স্বাধীনতা দিবস উপলক্ষে আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মায়া ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অনেক রাত হয়ে গেছে। আজকে সকালে আমার এক দিদি এখানকার ডেকেছিল, সেখানে গিয়ে একটু ছোটো করে পতাকা উত্তোলন করে এসেছি। তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আজকে। ঘুম থেকে ওঠার পর আমার এসব কিছু মনেই ছিল না। আমাকে বলেছিল গতকালই যে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, তুমি এসো। আমি সকালে উঠে সব ভুলেই গেছি, কিছুই মনে ছিল না। হঠাৎ করে 9টার সময় এখন আবার ওরা কল করে, তখন খেয়াল হয় আমার। এবার সকালবেলা উঠে সত্যি কথা বলতে সারাদিন ধরে ঠিক মতো আমি না খাওয়া না ঘুম এগুলো কিছুই করতে পারছিলাম না। মিমির ঘরটা খাকা করছে, এটা মাসিও বলছে। সব খেলনা টেলনা দিয়ে সাজানো ঘরটা খাকা করছে। ও ছিল যখন তখন একরকম টেনশন। ও বারবার ঘর থেকে বেরিয়ে যেত, এই সেই গেটে চাবি সরিয়ে রাখতাম, ফোন নিয়ে কী করতো, ফোন সরিয়ে রাখতাম, তারপরে এটা সেটা ভাঙচুর করতো, কাচের জিনিস সরিয়ে রাখতাম, ওর হাতের সামনে ছুরি টুরি সব সরিয়ে রাখতাম। তো কী আর বলবো, আজকে ও নেই, আজকে অন্য রকমের কষ্ট। মা হওয়ার বড় জ্বালা, এগুলো যে মা হয় সেই বুঝে যে সন্তান যদি মায়ের কথা না শোনে সেটাও এক কষ্ট, আর যদি সন্তান সেই মাকে থেকে দূরে চলে যায় সেটাও আরেক কষ্ট। মা তখনই খুশি হয় যখন সন্তান কোনো কিছু ভালো করে। ওকে আমি অনেকবার বলেছি, বাবু আমি যখন স্কুলে পড়তাম আমার মা যদি কখনো প্যারেন্টস টিচার মিটিংয়ে যেত, সবাই নাকি আমার মাকে মাই বলতো, এগুলো বলতো ও আচ্ছা আপনি মনিকার মা। কারণ আমার 1 থেকে 5-এর মধ্যে আমার র্যাঙ্ক থাকতো স্কুলে। তাই আমি মিমিকে কত বুঝিয়েছি, মিমি ভালো রেজাল্ট কর, মিমি তোর ব্রেনটা ভালো, একটু ভালো করে পড়াশুনো কর। আমার এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি ওর ব্রেনটা খুব ভালো ছিল, ও কি ভালো শ্লোক মুখস্থ রাখতে পারতো, ভগবদ্গীতার শ্লোক, পড়াশুনো ভালো।
একটু যদিও পড়তো ঠিক করে, যেটুকু পড়েছিল তাতে ইউনিট টেস্টের রেজাল্টটা ওর খারাপ ছিল না, কিন্তু লাস্টের দিকে ওর এত এই অ্যাগ্রেশনটা বেড়ে গেল যে আর পড়াশুনো করলো না ঠিক মতন। কী যে কষ্ট, একটা মাত্র সন্তান তো। ও যেদিন মা হইনি সত্যি সেদিন বুঝিনি, হয়তো আমি যে মা নয় সে পট করে বলে দিতে পারে তোমার মেয়ে তো এরকম করেছিল, মারধর করতো, আজকে চলে গেছে, তোমার তো আনন্দ করা উচিত, সেলিব্রেট করা উচিত। চলে গেছে, মিটে গেছে ঝামেলা, আমার টাকা পয়সার খরচা বেঁচে গেছে, ঘরে অশান্তি, ভাঙচুর, মারামারি, চিৎকার চেঁচামেচি সব বেঁচে গেল। কিন্তু এটা কি বাঁচা বলে? আমি তো কোনোদিন এভাবে বাঁচতে চাইনি। আমি তো চেয়েছিলাম আমার মেয়েটাকে নিয়ে ভালোভাবে হেসে খেলে বাঁচতে। ও পড়াশুনো করবে, আমিও ওকে সাথে আমারও খুব ইচ্ছে ছিল ভালো খেলাধুলায় ওকে দেবো, ওকে গান শেখাবো, গানের গলাও ওর ভালো। তো মানে ভাবতেও পারিনি যে ওর বাবা আর এই প্রতিবেশীরা মিলে এরকমভাবে আমার সব স্বপ্ন আশা সব চুরমার করে দেবে, কোনোদিন ভাবতে পারিনি। কার কী স্বার্থ আমি জানি না, আমার স্বার্থ একটাই ছিল যে আমার সন্তানকে মানুষ করা। তাই জন্য আমি কোনোদিন কোনো রকমের কোনো নেশা ভাঙ বিপথে যাওয়া কোনো কিছুই করতে পারিনি। আমি শুধু আমার বাচ্চাদের ভালো চেয়ে এসেছি, সে অবলা প্রাণীই হোক বা আমার নিজের সন্তানই হোক। তাই জন্যই তোকে কন্যা গুরুকুলে, যেহেতু ওর হেলথ ভালো ছিল না, এনে এখানে ভর্তি করলাম 40-50 হাজার টাকা দিয়ে। ইদানিং ও পড়াশুনো করতো না বলে আমি টিউটারও খুঁজছিলাম যে একটা টিউশন ওকে দেবো। টিউটার একটা পেয়েও গেছিলাম, সেটারও দেওয়া কথা, তার সঙ্গে কথাবার্তা একটা চলছিল। ইন দ্য মিন টাইম আরও একটা ভেবেছিলাম যে যদি কোনো গুরুকুলে ওকে দেওয়া যায়, কারণ এখানে যেহেতু কোনো ওর এই মেন্টাল প্রবলেমটা বেড়ে যাচ্ছিলো, ভাঙচুর বেড়ে যাচ্ছিলো, সেটার কথাও ভাবছি, মানে বিভিন্ন দিকে চিন্তা করছিলাম। এবার এটাও ভাবছিলাম যে ওকে যদি এখন আমি শিফট করি কোনো অন্য স্কুলে, হ্যাঁ, তাহলে আমার যে এই স্কুলে দেওয়া এতগুলো টাকা পয়সা সব নষ্ট হবে। আবার একটা নতুন খুলে আবার নতুন করে অ্যাডমিশন, নতুন টাকা পয়সা বছরের মাঝখানে, তো আমার ফিনান্সিয়াল এসের ওপরেও একটা প্রেশার, অনেক কিছু মাথার মধ্যে চলছিল, কিন্তু সবই চলছিল ওকে ঘিরে, ওকে ভালো রাখার জন্য। আমার বাড়ি থেকে হসপিটাল যেখানে ওকে নিয়ে যেতাম ওটা তো খুব একটা কাছে না, অনেকটা দূর। আমি নিজে রোদ খুব একটা সহ্য করতে পারি না, এই তাও আমি ওকে স্কুলে আনা নেওয়া আমি নিজেই করেছি। লাস্টের দিকে জ্বর হওয়ার পর থেকে ওকে স্কুল বাস দিয়েছিলাম, তাও এখান থেকে বেরোনো খুব সমস্যা, স্কুল বাস তো মোড়ের মাথায় আসে, এখানে জল টল, এই নারায়ণপুর দিয়ে পুরো বাজারের মধ্যে দিয়ে ঘুরে যেতাম, আর বাজার থেকে ফেরার পথে মিমির আরও ডিমান্ড বাড়তে শুরু করলো এই দোকানগুলোতে জিনিসপত্র দেখে। ওখানকার কিছু কিছু লোকজনকে যদি খোঁজ নেওয়া যায় ওরাও সাক্ষী বলতে পারবে যে কীরকম ও রাস্তার মধ্যে করেছিল ঘটনাগুলো, যে কীভাবে জিনিস নেওয়ার জন্য দোকানের সামনে বসে পড়েছে, দোকানদার লাস্টে বলছে চলে যাও, শুনছে না, কারোর কথা শুনছে না, কত কাণ্ড ঘটিয়েছে ওখানে, সে আর বলার নয়, আমি আর ডিটেলসে বলতে চাই না। জিনিস কিনে দেওয়ার জন্যে মানে রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি, এমনও হয়েছে যে আমার কাছে, আমি সেদিন পার্স নিয়ে জানি, রাস্তার একটা লোক বাধ্য হয়েছে ওকে সেই জিনিসটা কিনে দিতে। এরকম ও রাস্তার মধ্যে জিনিসের জন্য চেঁচামেচি গড়াগড়ি ডিম্যান্ড করেছে, আর ওর ডিম্যান্ডের কোনো শেষ হচ্ছিল না। এই যে কী নেশা, কী জিনিস, আমি সত্যি আমিও বুঝতে পারছি না, এখনও বুঝতে পারছি না কী হয়েছিল, কে কী হয়েছিল, কী বুঝিয়েছিল, কী করেছিল যে আমার সুস্থ সবল ভালো মেয়েটার এরকম হয়ে গেল। ও একটু ছোটোবেলা থেকে ওর বাবা মায়ের যে প্রবলেম সেগুলো দেখেছে, সেটার জন্য একটা সমস্যা ওর ছিল, কিন্তু তার উপরে তো এই প্রতিবেশীদের তো সবসময় তো আমাকে যে বাজে টাজে বলা, সেইটা ও একটা সুযোগ নিয়েছিল যে আমি তো এরকম কিছুই করতে পারি, মাকে মেরে ছাতু বানিয়ে দিলেও
আমাকে কেউ দোষ দেবে না, এরকমও হয়তো একটা ওর মধ্যে ধারণা হিসেবে বলতো সেটা, তোকে পাড়ার লোক দিয়ে মার খাওয়াবে, ওদেরই ভাষাগুলো বলতো যখন ওর কোনো ডিম্যান্ড আমি ফুলফিল করতাম। আর যখন ডিম্যান্ড ফুলফিল করতাম তখন ও খুব খুশি থাকতো। কিন্তু এটা তো কোনো মা আর মেয়ের সম্পর্ক হতে পারে না, এটা স্বাভাবিক সম্পর্ক হতে পারে না। মা আর মেয়ের সম্পর্ক হওয়ার কথা ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, সেগুলো কিছুই, ইভেন ইভেন একটু রাগও, মানে একটু ভয়ও থাকা দরকার না, কোনো কিছুতেই ওকে মাসি আমরা কেউ ওকে আমরা কী করতে বুঝি, মাসিও কত বুঝিয়েছে যে বাবু তোর যদি একটা মানে তোর মা যদি এরকম করছিস, মা যদি একটা কিছু হয়ে যায় তোকে কে দেখবে, কী করবি, কিন্তু সেগুলো কেউ চিন্তা করেনি, সবাই ভেবে নিয়েছে আমি আর কিছু হয়ে গেলেই বোধহয়, মানে এই যে প্রতিবেশীরা ভেবেছে আর কি, বা ওর বাবা, আমার থেকে ও ভালো বাচ্চার টেক কেয়ার করতে পারে। যার এবার ওর চরিত্র নিয়ে তার কিছু আলাদা করে বলার নেই। 24 ঘন্টা মুখে গুটকা, সিগারেট, মদ, মেয়ে ছেলে, আর তো কিছু বলার নেই। আগের বউ আগের বাচ্চাকেও ফেলে চলে এসছে, সেখানে তো কুকুর ছিল না, সেখানে কি হয়েছিল? আগের বউ বাচ্চা তো কুকুর ছিল না। কি বলবো, কিছু বলার নেই। এইরকম টক্সিক পরিবেশে মানে নিঃশ্বাস নেওয়াটাও এখানে যেন একটা মনে হয় যেন দুর্বিষহ হয়ে যাচ্ছে, এত ঘৃণা চারপাশে, এত ঘৃণা, এত ঘৃণা। আর এর জন্য বেচারা দায়ী, মানে বলির পাঠা হয়ে গেল আমার মেয়েটা, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, কি মেন্টাল প্রেশার ওর উপর দিয়ে যাচ্ছে। আজকে ও যে এরকম করছে, আপনার মানে অনেক হয়তো রাগও হতে পারে, কিন্তু আমার জানেন তো আমি কষ্ট পেয়েছি, মারধর খেয়ে ভীষণ কষ্ট পেয়েছি সেদিন রাতে, সেই ভয়েই ওকে ওখানে আটকেছিলাম প্রথমবার, কোনোদিন আটকাইনি আমি ওখানে, ফার্স্ট টাইম ওখানে আটকেছিলাম, সেটাতে প্রচণ্ড ভয় পেয়ে, কারণ সেদিন রাতে ও যখন কাঁচ নিয়ে মারতে এসেছিলো, আমি কিছুক্ষণ রাস্তায় ঘুরছিলাম, আমি ভয়ে বেরিয়ে গেছিলাম, ওর এই অ্যাগ্রেসিভ রূপ দেখে আমি আর পারছিলাম না মারধর খেতে। তারপরেই ওকে উপরে আমি করি, আটকাই, কারণ কি ওকে ঘরে আটকালে ঘরের জিনিস ভাঙচুর করছে, কাঁচ ফাঁচ আরও ভাঙচুর করবে, ও নিজেও ইনজুরি হবে। কী করতাম আমি, কী করতাম আমি, কোনোদিন কোনো স্বাদে কোনো কাউকে আটকাইনি, আমার মেয়েকেও কোনো দিন আটকাইনি। সেদিন আমি এত অসহায় বোধ করেছিলাম, ওর চিৎকারটাই সবাই শুনলো, আমি একবার কেউ, যাই হোক এদের কাছ থেকে এসব আশা করাটাও তো ভুল, এরা তো এত ঘৃণা আমার জন্য নিয়ে আগে থেকেই বসে আছে, এরা তো আমার কোনো কথাই শুনবে না, বিশ্বাসও করবে না, মানবেও না, এদের মধ্যে এরা কি জানি না, এত ঘৃণা, এত আক্রোশ আমার অপর এদের, আমি এদের কোনো দিন কোনো ব্যাপারে নাক গলাইনি, কিচ্ছু করিনি, কখনো যাইনি। হ্যাঁ, আমি আমার সংসারটাকেই ভালো করার চেষ্টা করে গেছি, কিন্তু এদের এত আক্রোশ যে আমার সব সময় ওরা, আমি দোষ করি বা না করি, ওরা সবসময় আমাকেই দোষী বানিয়ে রেখে দিয়ে গেছে। আজকে আমি আমার মেয়েকে যাই করছি, 6 মাস ধরে তো আমার মেয়ে আমার কাছেই আছে, আমি তোকে মারবো পিটবো বলে নিশ্চয়ই আমি ওখান থেকে আনিনি। হ্যাঁ, আমি ওকে স্কুলে এনে 21 তারিখে এনেছিলাম মার্চে, আমি 24 তারিখে ওকে স্কুলে ভর্তি করেছিলাম, আর ছোটোখাটো স্কুলেও না, SSC ভালো স্কুলে ভর্তি করেছিলাম, ইংলিশ মিডিয়াম স্কুলে। এগুলো কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করার জন্য না, সব বাবা মা যেটা করে আমি একা মা হয়ে সেটা করছি। আমার আমার কথা কেউ শুনলো না, বা এদের মধ্যে এমন কিছু বিষ, আক্রোশ, রাগ, ঘৃণা আছে যে এরা, আমি কিছু বললেও এরা বিশ্বাস করবে না, মানবে না, এদেরকে ক্লিপিংস দেখালে বলবে সারাদিনের ক্লিপিংস দেখাও, তো সারাদিনের ক্লিপিংস তো আর ইউটিউবের আপলোড করা সম্ভব না, আর আমার যদি কিছু লুকোনো চুরোনো থাকতো আমি সিসিটিভি লাগাতাম না। আমি নিজেই সিসিটিভি লাগিয়েছি আমার ওই বাবা মার ফ্ল্যাট বিক্রির টাকা থেকে, এটার জন্যই, কারণ আমার উপরে যেভাবে চারপাশ থেকে এবং এরা প্রেশার দিচ্ছে, অত্যাচার করছে,
দিনের পর দিন, বছরের পর বছর আমার হাজবেন্ড এবং আমার প্রতিবেশীরা, তাতে যে কোনো দিন যে কোনো কিছু আমার হয়ে যেতে পারে। আমি সিসিটিভি লাগিয়ে রেখেছি এই কারণেই, যাতে আমার মধ্যে যদি কোনো দোষ থাকতো আমি কখনো লাগাতাম না। আমি খুব সহজ সরল মানুষ, যা বলি যা ভেতরে তাই বাইরে। লোকা চোরা মিথ্যে কথা, আজ এক কথা কাল এক কথা এরকম বলতে পারি না। যেটা সত্যি সেটাই বলি, এবং সেই জন্যেই এই সিসিটিভিটা লাগানো, যাতে আমার যদি কিছু হয়েও যায় আসল সত্যটা যেন সিসিটিভিতে ধরা থাকে এবং এই ভিডিওগুলোতেও ধরা থাকে। আমার জীবনের সাথে কিভাবে আমার বাচ্চাটা এবং আমার জীবনকে একদম ছিন্ন ভিন্ন করে দিল কিছু ষড়যন্ত্রী মানুষ মিলে। রিহ্যাবের লোকগুলো এক এক সময় এক এক রকম কথা বলছে, ওদের বয়ান বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। সবেরই প্রমাণ আছে বা জোগাড় হয়ে যাবে, সেটা নিয়ে বড় কথা নয়, কোর্টেও হয়তো যাবে, সবই হবে। কিন্তু মাঝখান থেকে আমার বাচ্চাটা একদম, ওর ওই নেশাখোর বাবা আমার বাচ্চাটার সাথে কী করবে আমি জানি না। আমি 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 আর ওর ওর ভবিষ্যৎটা পুরোপুরি শেষ হয়ে গেল। যে বাচ্চাটা ছোটোবেলা থেকেই শুনছে তার মা খারাপ, মা খারাপ, মা খারাপ, এই বাচ্চাটার মেন্টাল হেলথ ভালো থাকার কথাও নয়, থাকার কথা নয়। তার উপর তো মোবাইল, এইসব তো আছেই। মোবাইল, রিলস, মেটেরিয়ালিস্টিক জিনিস এটা কিনে দিচ্ছে, রাবার, ওর ভীষণ নেশা, রাবার, পেন্সিল বক্স, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, এইগুলোর ওপর ভীষণ মেটেরিয়ালিস্টিক। ওকে ওকে ওর ফিউচার ভবিষ্যৎটাও ভালো থাকলেও যেখানেই থাকুক আমি তাতেই খুশি। আমি যেখানেই থাক, আমার কাছে, ওর বাবার কাছে, হোস্টেলে, যেখানেই থাক, ওর ভবিষ্যৎটা যেন ভালো থাকে, আমি তাতেই খুশি। কিন্তু এখানে আমি এখন আমার না দম বন্ধ হয়ে আসছে। এই বিষাক্ত পরিবেশ, ওরা এটাই চায় যে এই পরিবেশটা এমনই বিষাক্ত করে দেবো যেন আমি বাড়িটা ছেড়ে দিই, তাহলেই ওর বাবার সুবিধে হয়, বা এই দুনিয়াটা ছেড়ে দিলে আরও সুবিধে হয়ে যায়। আমি প্রচণ্ড আনওয়ান্টেড এই দুনিয়াতে, কিন্তু ওদের কাছে আমি খুব আনওয়ান্টেড একটা মানুষ। জানেন, আমি চিড়িয়াখানায় পশুগুলোকে যদি কখনো মানে একবার দুবার গেছি চিড়িয়াখানা, আমি কেঁদে ফেলেছিলাম যে ওরা খাঁচায় কেন বন্ধ, ওরা কি দোষ করেছে ওরা খাঁচায় বন্ধ? আমাকে যদি রোজ খাঁচায় রেখে বিরিয়ানি দিত আমি খেতে পারতাম? আর সেখানে শুনছি আমার এগেনস্টে নাকি এরা বলে বেড়াচ্ছে যে আমি আমার মেয়েকে নাকি খাঁচায় বন্ধ করে রেখেছিলাম। সেদিন আমি মেয়েকে বন্ধ করতে বাধ্য হয়েছি, মেয়েকে এবং নিজেকে দুজনকেই বাঁচাতে। সেই এক্সপ্লেনেশনটা কেউ বিশ্বাসও করবে না, কেউ শোনারও চেষ্টা করবে না, কেউ বোঝারও চেষ্টা করবে না। যতই ভিডিও থাকুক, যতই সিসিটিভি থাকুক, যতই আমি বলি, সবই বৃথা। আমি খারাপ মাই ওদের কাছে, আর ওর বাবা ভালো বাবা, সেফ কাস্টাডি, আমি হচ্ছে আনসেফ কাস্টাডি। এই কথাটা, এই মিথ্যে কথাটা বারবার 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 বলে 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 সত্যি সত্যি বানানোর চেষ্টা চলছে। আমার বাচ্চাটার জন্য সবাই প্রার্থনাও করবেন যেন ও ভালো থাকে, যেন ভালো থাকে।